নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি কাকসৈন্য সৌরভ দাসের লেখা একটি গ্রাম বাংলার ভূতের গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব। আপনি যদি গল্পটির প্রথম ও দ্বিতীয় পর্ব এখনও না শুনে থাকেন তাহলে এখনই চলে যান আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাকসেনাতে আর শুনে নিন গল্পটির আগের দুটি পর্ব। এখন শুরু হচ্ছে গল্পটির তৃতীয় পর্ব। প্রতি মাসের অমাবস্যা তিথিতে তুই তোর বউকে আমার ডেরায় পাঠাবি। আমি ওর সাথে সাধনা করে যৌন মিলন করব। এতে আমার শক্তি বৃদ্ধি হবে আর তোর বউকেও সুখ শান্তি দিতে পারবো। শয়তান, তোর মনে মনে সালা এই ছিল আমি তোকে নিজের গুরুর আসনে বসিয়েছিলাম আর তুই সালা কুত্তার বাচ্চা। মুখ সামলে কথা বল। ভুলে যাস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। তোর দুই দাদাকে যেভাবে মেরেছি তোকেও ঠিক সেভাবে মারতে পারি। আর এমনিতেও তুই যে তোর দুই দাদাকে মেরেছিস তা যদি আমি গ্রামের লোকেদের বলে দিই তাহলে ওরাই তোকে পিটিয়ে খুন করে দেবে। তাই ভালোই তোর বউকে এই মাসের অমাবস্যা থেকে এই রাত্রিবেলা আমার কুঠিরে পাঠিয়ে দিস। বিশু সেদিন বুঝতে পেরেছিল যে দুধকলা দিয়ে সে সেই কাল সাপকে পুষেছিল সে আজ তারই ওপর কামড় বসিয়েছে। সেই থেকেই প্রতি মাসের অমাবস্যাতে বিশু না চাইতেও নিজের বউকে এই তান্ত্রিকের ডেরায় পাঠিয়ে দিত। বিশুর বউ প্রথম ভীষণ কান্নাকাটি করত। সে কিছুতেই রাজি হতে চাচ্ছিল না এই জঘন্য প্রস্তাবে। কিন্তু যখন বিশুর প্রাণের ওপর সংকট এলো তখন এক পতিব্রতা নারীর মতো তার বউ নিজের সম্মান বিসর্জন করে তান্ত্রিকের সাথে রাত কাটাতে লাগলো। কিন্তু ধীরে ধীরে কি হলো কে জানে, বিশুর বউ যেন এবার নিজে থেকেই তান্ত্রিকের কাছে আসতে লাগলো। এখন তো প্রতি সপ্তাহেই সে রোজ রাতে তান্ত্রিকের কাছে যায় আর ভোরবেলা ফিরে আসে। বিশু দেখে তার বউয়ের শরীরের নানা জায়গায় কত ধরনের দাগের সৃষ্টি হয়েছে। তার আর বুঝতে বাকি থাকে না যে তার বউ এইমাত্র ওই তান্ত্রিকের বিছানা গরম করে এসেছে। বউয়ের গোটা শরীর থেকে বিশু ওই তান্ত্রিকের গন্ধই পায়। কিন্তু সব থেকে খারাপ ব্যাপার হলো এখন তার বউ স্বয়ং বিশুকেও তার শরীরের ধারে কাছে ঘেঁষতে দেয় না। বিশুর অবশ্য এতে কিছু এসে যায় না, তার তো পাড়ার পতিতাপল্লীতে রোজকার যাওয়া আসা লেগেই থাকে। তাই এখন পুরো ব্যাপারটা বিশুরও যেন কেমন গা শোয়া হয়ে গেছে। এইভাবেই চলছিল। কিন্তু আজ দত্তদের বাড়ির কমলাকে দেখে বিশুর মাথায় একটা কুবুদ্ধি খেলে যায়। তাই তো সে গ্রামের লোককে রাজি করিয়ে কমলাকে নিয়েই তান্ত্রিকের ডেরা এনেছে। বিশু তান্ত্রিককে বলল, দেখুন, আপনি হয়তো এতক্ষণে জেনে গেছেন যে দত্ত বাড়ির ছোট বউয়ের ওপর ভূত ভর করে আছে আর সে কাল রাতে তার বরকেও মেরে ফেলেছে। অর্থাৎ দত্ত বাড়ির ছোট বউ কমলা এখন বিধবা। তাই আমার আপনার কাছে আর্জি এই যে আপনি এবার আমার বউটাকে মুক্তি দিন। আমি জানি যে আপনি আমার বউটাকে বশীকরণ করেছেন, তাই তো সে প্রতি রাতে আপনার কাছে চলে আসে। কিন্তু আর নয়, এবার বেচারিকে আপনি একটু বাঁচতে দিন। আর রইল কমলার কথা, এই গায়ের মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে হলো ওই কমলা। আমার ওর প্রতি নজর ছিল এতদিন, আমি হয়তো কমলার বিধবা সুযোগ নিয়ে এর পর থেকে ওর পিছনে লাগতাম। কিন্তু আমার আরও সব লোকের ঘরের মেয়ে মানুষের প্রতি লোভ নেই। আপনি আমার বউকে ছেড়ে এবার থেকে ওই কমলার পিছনে লাগুন। ওর বড় মারা গেছে, তাই আপনাকে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আপনি মনের সুখে ওই মেয়ের শরীরের সাথে যা খুশি করুন। তুই মন্দ বলিস নি রে। সেই তো তোর বউয়ের একই শরীর বারবার ছুঁতে আমারও আর সত্যি ভালো লাগছে না। বেশ করেছিস কমলাকে এখানে এনে। ঠিক আছে, তোর বউয়ের বশীকরণ আমি আজ রাতেই কাটিয়ে দেব। তবে একেবারে বউকে পাঠানো বন্ধ করিস না, মাঝে মাঝে কিন্তু তোর বউকে পাঠাবি। তোর বউয়ের নরম শরীরটা, ও আচ্ছা, তোর বউয়ের কথা এখন থাক।
নে নে, এবার বলতো আমার কমলা সুন্দরী কই? ওই তো ওই শ্মশানের ধারে গরুর গাড়িতে করে ওকে বেঁধে এনেছি। গ্রামের বাকি লোকেরা ওখানে আমার জন্য অপেক্ষা করে আছে। আমি গেলে ওরা আসবে। আমি সত্যি বলছি তান্ত্রিক মশাই, ওর গায়ে যেন হাতির মতো বল। সালা আমরা 7-8 জন জোয়ান লোক মিলেও কাবু করতে পারছিলাম না ওকে। ও এই ব্যাপার। আচ্ছা নে, এক কাজ কর, এই ছাই ভর্তি পার্তটা নিয়ে যা, ওর সারা কাপড় জুড়ে এটা লেপে দিবি, তাহলেই ও শান্ত হয়ে যাবে। তারপর ওকে এখানে নিয়ে আয় আজ রাতেই, তাহলে আমি নিজের চোখে দেখব যে ওই কমলার শরীরে কত রস আছে। যা যা নিয়ে আয় তাকে। এরপর সেই ছাই শুদ্ধ পাত্রটি নিয়ে গিয়ে বিশু কমলার কপাল জুড়ে সেই ছায়ের প্রলেপ লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই হিংস্র কমলা শান্ত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর বিশু কমলাকে তুলে নিয়ে বাকি লোকদের নিয়ে তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিক সকলের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা সকলেই জানো যে কমলা এখন নিজের মধ্যে নেই, ওর শরীরে এক অপশক্তি ভর করে আছে, কিন্তু কি সেই অপশক্তি তা আমারও এখনো পর্যন্ত জানা নেই। তাই আজ রাতেও আমার কুঠিরেই থাকবে। তোমরা কমলার দেহটি এখানে রেখে যে যার ঘরে ফিরে যাও। আমি আজ রাতে কমলার শরীর থেকে অপশক্তি ছাড়িয়ে ওকে সুস্থ করে তুলব। তান্ত্রিকের এই কড়া বাজখাই গলা শুনে ভয়ে আর কেউ কিছুই বলল না। একে কমলার মধ্যে এক ভয়ানক আত্মা আছে, আর দুয়ে সে অন্যের ঘরের মেয়ে মানুষ। তাই তাকে একা এই তান্ত্রিকের হাতে তুলে দিতে শ্মশানে আগত লোকদের বেশি ভাবতে হলো না। তারা এক প্রকার হাঁপ ছেড়েই বরং বাঁচল। এরপর কমলাকে তান্ত্রিকের হাতে তুলে দিয়ে বিশু সমেত গ্রামের সবাই যে যার বাড়ি ফিরে যেতে লাগলো। আর তান্ত্রিকও কমলাকে দু হাতে তুলে নিয়ে চলল তার নিজের ডেরায়। এই এতদিন বিশুর বউয়ের ওই একই শরীরটাকে রোজ রোজ ছুঁতে তারা সত্যিই ভালো লাগছিল না। আজ কতদিন পর সে আবার নতুন কোনো মেয়ে মানুষের সর্বনাশ করবে। মনটা তান্ত্রিকের খুশিতে নেচে উঠল। আনন্দের ঝোঁকে নিজের দেহ বন্ধ করতেই মাঝখান থেকে সে ভুলে গেল। কমলাকে নিজের খড়ের কুটিরে নিয়ে গিয়ে তান্ত্রিক তাকে খাটের ওপর শুইয়ে দিল। এরপর কমলার গায়ের শাড়িটা সে আস্তে আস্তে টেনে খুলতে লাগলো। ওদিকে বিশু যখন বাকি লোকগুলোর সাথে বাড়ি ফিরছিল, তখন তার হঠাৎই কেমন যেন বিবেক জেগে উঠল। এ কি করছে বিশু? তার নিজের বউটা সর্বনাশ অনেক আগেই করেছে ওই তান্ত্রিক। সবকিছু জেনে শুনে আজ সে অন্যের ঘরের একটা পবিত্র মেয়ে মানুষকে ওই রাক্ষসটার হাতে একলা ফেলে চলে এলো। এটা কি ও ঠিক করলো? বিশুর মনের ভেতর কেমন যেন একটা আত্মদ্বন্দ্ব কাজ করতে লাগলো। তবে কমলার ব্যাপারে চিন্তা করার আরও একটা কারণও তার ছিল। হাজার হোক, কমলা এই পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে মানুষ। ও যেহেতু বিধবা হয়েছে আর ওর শাশুড়িটাও যা বজ্জাত মহিলা, তাতে কমলা সুস্থ হয়ে উঠলে ওর শাশুড়ি ওকে বেশি দিন খেতে পড়তে দেবে বলে তো বিশুর মনে হয় না। আর কমলার একটা দুধের শিশুও আছে, তাই কমলার তার বাচ্চাকে মানুষ করতে টাকার দরকার। ভবিষ্যতে এই সুযোগটা বিশুও তো কাজে লাগাতে পারে, তাই না? টাকার লোভ দেখিয়ে ও কমলার সাথে রাতের পর রাত তো আরামসেই কাটাতে পারে। আচ্ছা, ওই ফর্সা ধপধপে কমলার দেহটা তো ওরও হতে পারে সারা জীবনের জন্য। ইস, এ কি করলো বিশু? বিশু তখনই সবার উদ্দেশ্যে বলে উঠল, এই সবাই দাঁড়া ভাই, চাই বলো, আমাদের কিন্তু উচিত হয়নি কমলাকে ওভাবে তান্ত্রিকের কাছে ফেলে আসাটা। হাজার হোক, সে আমাদের গায়ের বউ। কি রে বিশু, তোর মতিগতি তো বেশ ভালো লাগছে না। তুই নিজেই তো আজ মোড়ল মশাইয়ের সাথে ঝগড়া করে কমলাকে তান্ত্রিকের কাছে নিয়ে এলি, আর এখন বলছিস কমলাকে ওই তান্ত্রিকের কাছে একলা ফেলে আসাটা উচিত হয়নি। এইরকম দুমুখো কথা বলছিস কেন? আরে খুড়ো, আমি কমলাকে তান্ত্রিকের কাছে আনতে বলেছিলাম।
ওকে এইভাবে সারা রাতের জন্য একা ছেড়ে আসতে তো বলিনি। যতই ভূত ভর করে থাকুক ওর ওপর, তবু সবশেষে সে তো একটা মেয়ে মানুষ বলো। তাই এই গভীর রাতে একা ওই মেয়ে মানুষকে অমন অজ্ঞান অবস্থায় ওই তান্ত্রিকের কাছে ছেড়ে আসা কি আমাদের উচিত হয়েছে বলো? হ্যাঁ, সেটা ঠিকই বলেছি। আচ্ছা বেশ, এই সবাই চল তো যাওয়া যাক ওই তান্ত্রিকের কুটিরের কাছে। দরকার পড়লে ওই কুটিরের বাইরেই আমরা সারা রাত জেগে কাটিয়ে দেব। ওই কুটিরের ভেতরে ওই তান্ত্রিক ভূত ছাড়াক না, অসুবিধা নেই। এই বলেই শ্মশানে আসা ওই লোকগুলো ধীরে ধীরে সেই তান্ত্রিকের কুটিরের দিকে এগোতে লাগলো। কিন্তু যখন কুটিরটির খুব কাছে ওরা এসে গেল, হঠাৎই কিসের যেন একটা শব্দ ওদের কানে ভেসে আসতে লাগলো। গোগ্রাসে কিছু একটা খাওয়ার শব্দ কুটিরের ভেতর থেকে আসছে। কুটিরের দরজাটাও কিন্তু হালকা ফাঁক হয়ে রয়েছে। ওদের কাছে দুটো হ্যারকিন ছিল, সেটা উঁচিয়ে ধরেই ওরা ভেতরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করলো। আর যেই দৃশ্য ওরা কুটিরটির ভেতরে দেখলো, তা দেখার পর সবার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসার জোগাড় হলো। ওরা দেখলো কুটিরটির ভেতর কমলা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ওই তান্ত্রিকের দেহের ওপর বসে আছে এবং নিজের বিশাল ধারালো নখগুলো দিয়ে তান্ত্রিকের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তান্ত্রিকের পেটের ভেতরের নাড়ি ভুড়ি চারধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সবচেয়ে নৃশংস ব্যাপার হলো, তান্ত্রিকের দেহে তখনও প্রাণ ছিল। তান্ত্রিকটি মুখ থেকে গো গো শব্দ করছিল। এমন নৃশংস দৃশ্য দেখে গ্রামের লোক আর ওই স্থানে একটুও দাঁড়ালো না। তাহারা ভয়ে নিজেদের বাড়ির দিকে ছুটতে লাগলো। ভোর রাতে কিসের যেন একটা শব্দে কমলার শাশুড়ির ঘুমটা ভেঙে গেল। গোয়াল ঘর থেকেই মনে হলো শব্দটা আসছে। পশুদের আর্ত চিৎকার ভেসে আসছে বলে মনে হলো। কমলার শাশুড়ি ধড়পড় করে উঠে তাড়াতাড়ি গোয়াল ঘরের দিকে যেতে লাগলো। বাড়ির বাইরে যেহেতু গোয়াল ঘরটি, তাই আসতে ওনার কিছুটা সময় লাগলো। তিনি এসে দেখলেন গোয়াল ঘরের দরজাটা হাঁ করে খোলা। গরু ছাগল মুরগি হাঁসগুলো যেন ভেতরে থাকা কোনো এক জিনিসকে দেখে ভয় পেয়ে বাইরে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। গোয়াল ঘরের ভেতরে সাপ ঢুকলো নাকি? একটু কান খাড়া করে কমলা শাশুড়ি ভেতরে কি হচ্ছে শোনার চেষ্টা করতে লাগলো। গোয়াল ঘরের ভেতর থেকে কিসের যেন একটা হালকা চাপা শব্দ ভেসে আসছিল। তিনি তাড়াতাড়ি ভেতরে গিয়ে যে দৃশ্য দেখলেন, তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। কমলার শাশুড়ি দেখলেন সম্পূর্ণ উলঙ্গ কমলা একটা নধর ছাগলের গলার টুটি ছিঁড়ে পরম আনন্দে তার রক্ত খাচ্ছে। কিন্তু এইবারে তিনি ভয় পেলেও নিজের স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারালেন না। তিনি ধীরে ধীরে পিছিয়ে গোয়াল ঘরের বাইরে এসে চট করে গোয়াল ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার আওয়াজ শুনে কমলা এক হিংস্র গর্জন করে দরজার কাছে এসে বারবার দরজার গায়ে লাথি মেরে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো। কমলার এইরূপ ভয়ানক ডাক শুনে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। তারা তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসতে লাগলো। কমলার শাশুড়ি এরপর পুরো ঘটনাটা তাদেরকে খুলে বলতে থাকে। সব শুনে বাড়ির লোকেরা পুনরায় আবার ভয় পেয়ে যায়। বাড়ির মেজ ছেলে তখনই চলে যায় মোড়লকে খবর দিতে। একটু পরেই মোড়ল মশাই কিছুজন লোককে নিয়ে কমলাদের বাড়িতে হাজির হয়। কমলাই গোয়াল ঘরে আছে এখন, আবার কাঁচা মাংস খাচ্ছে। সেই সন্ধ্যাবেলা তো ওকে তান্ত্রিকের কাছে নিয়ে গেল বিশুরা মিলে,
তান্ত্রিক কি কিছু করতে পারলো না? এই বিশু কোথায় রে? তোরা ডাকতো ওকে। একটু পরেই বিশুকে ডেকে আনা হলো। মোড়ল ধমকের সুরে বিশুকে বলল, এই বিশু, কি খবর তোমার? বেশ তো কমলাকে বেঁধে ওই তান্ত্রিকের কাছে নিয়ে গেলে, তা এখন কমলা কোথায় আছে তুমি জানো? এই দেখো, এই গোয়াল ঘরের ভেতরে বসে ওদের বাড়ির ছাগলটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সে এখন। একটু আগেও একটা গোটা মানুষের মাংস খেয়েও কি ওই ডাইনির খিদে মেটেনি যে এখন ছাগলের মাংস খাচ্ছে? মানে কি বলতে চাইছো তুমি? স্পষ্টভাবে বলো। এরপর শ্মশানে যা যা ঘটেছিল তার সমস্ত বিবরণ বিশু সবাইকে দিতে লাগলো। কিভাবে কমলা সেই তান্ত্রিকের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আর তখনও যে সেই তান্ত্রিক জীবিত ছিল, সবটাই সে পাড়ার লোককে বলতে লাগলো। সব শুনে মোড়ল মশাই রেগে গিয়ে বললেন, কি এত সব ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে একটু আগে, আর তোমরা আমাকে এসে কিছুই বলনি? কেন বিশু, এমনটা কেন করলে তোমরা? আসলে আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তো আর কেউ বাড়ির বাইরে থাকার সাহস পায়নি। কাল সকালে আপনাকে সবটা বলবো ভেবেছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে কমলা এই ভোর রাতে এই গোয়াল ঘরে এসে অবলা জন্তুগুলোকে এভাবে খাবে বলে। আচ্ছা আচ্ছা, যা হয়েছে বাদ দাও। তুমি আর কমলার মেজো দেওর সুভাষিস যাও, এই বেলায় বেরিয়ে পড়ো সেই অশোক বামনের গ্রামের উদ্দেশ্যে। আমাদেরকে এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারেন তিনি। এরপর বিশু আর দেবাশিস মিলে চলল 2 গাঁয়ের পর অশোক বামুনের বাড়ির উদ্দেশ্যে। এরপর অশোক বামুনের বাড়ি গিয়ে তাকে সব ঘটনাটা খুলে বলল তারা। তিনি সব শুনে নিজের চেলা হিরুকে সঙ্গে নিয়ে এই গাঁয়ের উদ্দেশ্যে রওনা হলেন। অশোক বামুন যখন এই নিমতলা গ্রামে পা দিলেন, তখনই তিনি বুঝে গেলেন এই গ্রামে এক ভয়ঙ্কর অভিশাপ যুগ যুগ ধরে বয়ে আসছে। আর তিনি এও বুঝলেন যে এই অভিশাপের ফলেই এই গায়ে পৃথিবীর যত অশুভ শক্তি আছে তা এসে জড়ো হয়েছে। অশোক বামুন মনে মনে নিজেকে প্রস্তুত করলেন। তিনি সবার আগে গ্রামে প্রবেশ করার সাথে সাথেই নিজের দেহবন্ধটা করে নিলেন, যাতে করে কোনো অপদেবতা বা প্রেতাত্মাই তার কোনো ক্ষতি না করতে পারে। বিশু আর শুভাশিস মিলে অশোক বামুনকে এরপর দত্ত বাড়ির কাছে আনতে লাগলো। অশোক বামুনের আসার খবর ইতিমধ্যেই গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে, তাই ঝাঁটিয়ে লোক এসে জড়ো হয়েছে এখন দত্তদের বাড়িতে। সবাই আজ ভূত ছাড়ানো দেখতে চায়, কিন্তু এত মানুষের কোলাহলের ফলে এবং অশোক বামুনের ধীরে ধীরে গোয়াল ঘরের দিকে এগিয়ে আসার কারণে কমলা চিৎকার করে বলতে লাগলো, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, নইলে তোদের সব কটাকে শেষ করে দেব, সব কটাকে ছাড় বলছি আমাকে। এই প্রথম অশোক বামুন বলে উঠলেন, এখানে যতজন জড়ো হয়েছেন তাদের সবাইকে বলি, আপনারা দয়া করে শান্ত হন। আপনারা যত বেশি চিৎকার করবেন, ভেতরে থাকা আপনাদের পাড়ার এই কমলা নামের মেয়েটি তত বেশি ভয় পেয়ে চিৎকার করবে। আমাকে আগে গোয়ালঘরের ভেতরে কি অবস্থাটা দেখতে দিন, তারপরে আমি বাইরে এসে দেখছি ঠিক কি করা যেতে পারে। কেমন? আপনারা ধৈর্য ধরুন, আমি আসছি। এত মানুষের ভিড়ের মধ্যে থেকে কমলার শাশুড়ি বলে উঠলেন, কিন্তু বাবা, আমার বৌমা তো সম্পূর্ণ বিভ্রস্ত হয়ে ভেতরে আছে। তুমি ওকে যদি বাইরে সবার সামনে এইভাবেই আনো, তাহলে তো লোকে পরে আমাদের নিয়ে হাসাহাসি করবে। আচ্ছা মাসিমা, আপনি চিন্তা করবেন না। আপনি এক কাজ করুন, আমাকে একটা ধোয়া শাড়ি দিন। আপনার বৌমা মানে ও আমার বোনেরই মতো।
আমি ভিতরে ঢুকে ওর দেহটা কাপড়ে জড়িয়েই বাইরে আনবো, আপনি চিন্তা করবেন না। আর হিরু, তুমি তাড়াতাড়ি যজ্ঞের জন্য সরঞ্জাম সব বের করো তো থলে থেকে, আমি আসছি। এই বলে অশোক বামুন বাড়ির গোয়াল ঘরে ঢুকে পড়লেন, আর তার চেলা হিরু লেগে পড়ল বাড়ির দালানে নিমকাঠ, ফুল, বেলপাতা, মরার খুলি দিয়ে যজ্ঞের হোম তৈরি করার জন্য। এর কিছুক্ষণ পর অশোক বামুন গোয়াল ঘর থেকে কমলাকে নিয়ে বেরিয়ে এলেন। কমলা তখনও অজ্ঞানী ছিল, তাকে ওখানেই মাটিতে শুইয়ে দেওয়া হলো। এরপর যজ্ঞের আসনে অশোক বামুন ধ্যান মুদ্রায় বসলেন। তারপর তিনি নিজের ঝোলা থেকে কি এক জিনিস মুঠোতে করে বের করে এনে সেটিকে মন্ত্র পড়তে পড়তে যজ্ঞের আগুনে দিতেই আগুন দপ করে আরো তীব্র বেগে জ্বলে উঠল। আর তখনই হঠাৎই কমলা যজ্ঞকুণ্ডর সামনেই বসে পড়ল। সে কটমট করে বামুনের দিকে তাকিয়ে রইল, যেন এখনই পেলে অশোক বামুনকে চিবিয়ে খাবে। অশোক বামুন তাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে উঠলেন, কারা তোরা? আমরা মৃত পথযাত্রী। কিছুদিন আগে এই গায়ে গরুর গাড়িতে করে আসছিলাম, তখন খালের ধারের জোকাভূতের হাতে আমরা মারা যাই। কমলাকে কেন ধরে রেখেছিস বল? আমাদের যে স্থানে পোড়ানো হয়েছিল এই মাঝি সেই স্থানে পেচ্ছাপ করেছিল, তাই আমরা 10 জন একসাথে ওকে ধরেছি। আর এতগুলো মানুষ আর পশুকে কেন মেরেছিলি তোরা? আমাদের বড্ড খিদে পেত যে, আর কাঁচা মাংস আমাদের বড় প্রিয় যে, তাই। আচ্ছা, তাই বুঝি? এবার দেখ কেমন লাগে। বলেই অশোক বামুন পাশে রাখা ঘটি থেকে একটু জল নিয়ে মন্ত্র পড়তে পড়তে কমলার গায়ে ছিটিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গেই তার সারা শরীরে লালচে দাগের সৃষ্টি হলো। কমলার সারা শরীরটা যেন জ্বলে পুড়ে যেতে লাগলো। কমলার মধ্যে থাকা ওই আত্মাগুলো চিৎকার করে বলে উঠল, পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমাদের ছেড়ে দে, আমরা চলে যাবো এই গা থেকে, ছেড়ে দে আমাদের, আমাদের ছেড়ে দে, তুই, আমাদের কষ্ট হচ্ছে, ছাড়। আরে হ্যাঁ, ছেড়ে তো দেবই, তার আগে দাঁড়া একটু। এরপরেই অশোক বামুন উঠে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে থাকা সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, আপনাদের সবাইকে বলি যে আমার যজ্ঞ সুসম্পন্ন হয়েছে। এখন কমলার মধ্যে থাকা ওই 10 জন ভূত আর কোনো রকম ক্ষতি করতে পারবে না। আপনারা হয়তো অনেকে জানেন না যে যখন কাউকে ভূতে ধরে তখন ওই ভূতের কাছে গণাপড়া করলে, অর্থাৎ ওকে আপনি যাই প্রশ্ন করবেন সে তার সঠিক উত্তর দিয়ে দেবে। তাই আপনাদের ব্যক্তিগত জীবনে যদি কারোর কোনো রকম সমস্যা থেকে থাকে বা সেই সমস্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যা নিয়ে আপনারা খুবই চিন্তিত হয়ে আছেন, তাহলে এই মুহূর্তে আপনারা এই 10 জন ভূতকে তা করতে পারেন। আপনারা শান্ত হন, দয়া করে আপনারা শান্ত হন, একে একে প্রশ্ন করুন। আমার ছেলে মদন আজ 5 মাস হলো নিখোঁজ। ও কোথায় আছে একটু বলবে গো? তোমাদের ছেলে এখন নদী পেরিয়ে কাকদ্বীপে আছে। তোমাদের পাড়ারই এক লোক ওকে পাচার করে নিয়েছিল। তবে চিন্তা করো না, ও 1 মাসের মাথাতেই আপনি থেকেই ফিরে আসবে। আর কারোর কোনো প্রশ্ন আছে? আমি ধনঞ্জয় মান্না। আমার বউটাকে সেই আগের বছর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বেঁচে আছে তো? তোর বউ তার বাপের বাড়ির এক লোকের সাথে পালিয়েছে। তোদের বিয়ের আগে থেকেই সেই লোকের সাথে
তোর বউয়ের চক্কর ছিল। সুযোগ বুঝে সে তোর ট্যাঙ্ক থেকে সব টাকা করে নিয়ে পালিয়েছে। ওরা এখন শহরে থাকে। তোর ভাগে ও বউ নেই, তুই অন্য মেয়ে বিয়ে কর। আমার একটা প্রশ্ন আছে। আমার পূর্বপুরুষেরা সবাই বড় লোক ছিল, কিন্তু আমার অবস্থা এমন কেন হয়ে দাঁড়িয়েছে? বাড়িতে তিনটে যুবতী মেয়ে আছে, ওদের বিয়ে দেব কেমনে? আপনারা কিছু একটা সুরাহা করে দিয়ে যান না। শোন দুঃখীরাম, তোর ঘরের তুলসী তলার পাশে যে উঁচু টিপিটা আছে, যেখানে তোর বউ শীতকালে বড়ি শুকোয় লঙ্কা রোদে দেয়, আজই বাড়ি গিয়ে সেই টিপিটা খুলে ফেল। ওই টিপির তলায় 2 কলসি সোনার টাকা পাবি। তার মধ্যে 1 কলসি নিজে রাখবি, আর 1 কলসি মদনের মাকে দিবি। সে কি? কেন? আমার বাড়ি থেকে উদ্ধার হওয়া মোহর আমি মদনের মাকে দিতে যাব কেন? এর কারণ হলো, ওই 2 সোনার মুদ্রা ভর্তি হাড়ির আসল মালিক হলো ওই মদনরা। ওই 2 হাড়ি মোহর মদনদের বাঁশ বাগানে পোতা ছিল, কিন্তু তোর হারামজাদা বাপ বাস্তুশাস্ত্র জানতো। সে কোনোভাবে জানতে পারে ওই 2 হাড়ি সোনার টাকার কথা। এরপর সে ওখান থেকে চুরি করে তোদের ঘরে ওই তুলসী তলার পাশে পুঁতে দেয় ওই 2 হাড়ি। যদি তুই 2 হাড়ির মধ্যে 1 হাড়ি মোহর মদনের মাকে না দিস দুঃখীরাম, তাহলে আমাদের অভিশাপে তুই কিন্তু সাপের কামড়ে মরবি। আর তোর ওই 3 মেয়েই ভবিষ্যতে এই পাড়ার বেশ্যা হবে, এই আমি বলে দিলাম। তাই সাবধান। ওরে বাবা রে, না 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 না, আমি 1 হাড়ি মোহর মদনের মাকে দেব, কথা দিলাম। এরপর আরও বাকিদের নানান প্রশ্নের উত্তর দেওয়ার পর শেষে অশোক বামন ওই আত্মাদের উদ্দেশ্যে বলে উঠলেন, এবার তোরা আয়। কমলাকে ছেড়ে, এই গাঁ ছেড়ে তোরা বহুদূর চলে যাবি, কিন্তু তোরা যে যাবি তার প্রমাণস্বরূপ কি দিয়ে যাবি? দত্তদের বাড়িতে যে পেতলের কলসিটা আছে, ওটা জল ভর্তি করে আমার কাছে এনে দিতে বলো। আমরা দাঁতে করে ওই কলসিটা গ্রামের চণ্ডীতলা অবধি তুলে নিয়ে যাব। তারপর কমলার দাঁত থেকে ওই কলসি পড়ে গেলে ভাববে আমরা ওকে ছেড়ে চলে গেছি। কথা মতো কমলাকে জল ভর্তি পিতলের কলসি দেওয়া হলো, আর কমলাও সবাইকে অবাক করে দিয়ে সেই জল ভর্তি কলসিটা দাঁতে করে নিয়ে চলল গ্রামের চণ্ডীতলা পর্যন্ত। আর তারপরেই অত ভারী কলসিটা কমলার দাঁত থেকে দুম করে মাটিতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গেই কমলাও মাটিতে পড়ে গেল। সবাই অশোক বামুনের ধন্যি ধন্যি করতে লাগলো। এরপর গ্রামের একজন লোক বলে উঠল, যাক বাবা, এবারের মতো বিপদ কেটে গিয়েছে, বাঁচা গেল। কিচ্ছু বিপদ কাটেনি হে। তোমরা যে কি বিপদের মধ্যে বাস করছো তা তোমরা এখনো বুঝতে পারছো না। এই 10 ভূত গাঁ ছেড়ে বিদায় হলো, কিন্তু এদের থেকেও ভয়ঙ্কর কত আত্মা যে এই গাঁয়ে তোমাদের সাথে বাস করছে তা তোমরা নিজেরাও জানো না। তোমাদের গাঁয়ের আরো বহু মানুষের মারা যাওয়া এখনো বাকি আছে। এত খুশি হইও না। অতীতে হয়ে যাওয়া এক পাপ এই গোটা নিমতলা জুড়ে অভিশাপ এনে দিয়েছে। সেই অভিশাপ থেকে তোমাদের কারোর মুক্তি নেই, কারণ না।
আপনারা এতক্ষণ শুনছিলেন 10 ভূতের খাওয়া গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব। গল্পটি পরিচালনায় ছিলেন কাকসৈন্য সমর্পিতা গায়েন। কথক, মোড়ল, তান্ত্রিক ও অশোক বামুন, পিশাচ কমলা, ননীবালা দেবীর চরিত্রে ছিলেন কাকসৈন্য সৌরভ, পুষ্পেন্দু, স্বপ্নাশিস, কৃষ্ণেন্দু, সান্ত্বনা ও দিশা। অন্যান্য চরিত্রে ছিলেন কাকসৈন্য রুদ্রাক্ষ, বিশ্বজিৎ, সৌগত, আকাশ, সন্তু, দেবজিৎ, শিলাদিত্য, সুশোভন, পল্লব, সমর্পিতা, পায়েল, মোনালিসা, অঙ্কিতা, খেয়ালি এবং ঈশিতা। গল্পের এডিটিং ও মিউজিক এফেক্টে কাকসৈন্য সৈকত রায়, কৃষ্ণেন্দু হালদার এবং সৌগত দাস ও দিবাকর বেরা। গল্পে পোস্টার ডিজাইনিংয়ে কাকসৈন্য সৈকত রায়। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। আর এরপর থেকে কোথাও কাক দেখলে ভাববেন আমরা আপনার উপর নজর রাখছি। সবাইকে কাক রাত্রি।